শুভ সন্ধ্যা। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সের ফাইন আর্টস টেকনোলজির দ্বিতীয় পর্বের শিক্ষার্থীদের আমরা আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসের বিষয়বস্তু নৃগোষ্ঠীর শিল্পকলা এবং ভারতীয় উপমহাদেশের লোকশিল্প। এর বিষয় কোড 1212 আজকের এই বিষয়ে আমাদের প্রথম ক্লাস। আমরা শুরুতে এই বিষয়ের উপরে কি কি টপিকস এর উপরে আলোচনা হবে সেগুলো আমরা একটু দেখি, আজকের আলোচনায় আমরা ঢুকে যাব। আমি শুরুতেই সবাইকে ক্যামেরাটা অন রাখবার জন্য অনুরোধ করব। আপনারা ক্লাস প্রথম অবস্থায় শেষ করার পরে আপনারা আপনাদের কোনো মতামত থাকলে সেটা বলবেন। আপনার প্রয়োজনীয় তথ্য নোট ডাউন করবেন এবং যখন আপনাদের জন্য উন্মুক্ত করা হবে তখন আপনারা প্রয়োজনীয় প্রশ্নটা আপনারা করবেন। আজকের আমাদের ক্লাসটা একটু দীর্ঘ হবে, আমরা দুটো পর্বে এই ক্লাসটা শেষ করব। এর জন্য সবাইকে সেই মানসিক প্রস্তুতি নিয়েই শুরু করবার কথা বলতে চাই। আমরা স্ক্রিন শেয়ারে আজকের টপিকসে ঢুকে গেলাম। আজকের আমরা মূলত নৃগোষ্ঠী শিল্পকলার একটা প্রথম অংশ নিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আমাদের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা আমরা এখানে একটু এক নজর দেখে নিচ্ছি। এই যে দ্বিতীয় রোতে যে টপিকসটা ছিল এটাই সবচেয়ে বড় তত্ত্বীয় বিষয়, এটা 150 নম্বরের তত্ত্বীয় বিষয়। এখানে সব মিলে তত্ত্বীয় ক্লাস 48টা ক্লাস হওয়ার কথা। তো আমরা 48টা ক্লাস করবার সুযোগ পাবো না। আমরা দুটো তিনটে ক্লাসের টপিকস একসাথে করে একটা ক্লাস এইভাবেই এগিয়ে যেতে চাই। আমাদের সময় যেহেতু একটু গোলমাল আছে, কম থাকবে সময়ের জন্য, সেজন্য এটা একটু বেশি ঝুঁকি নিয়েই পড়তে হবে আর কি। এখানে যে তৃতীয়ের আমাদের ধারাবাহিক মূল্যায়ন আছে 60 নম্বর, আর চূড়ান্ত মূল্যায়ন মানে যেদিন বোর্ডের পরীক্ষা দিতে হবে সেদিন থাকবে 90 নম্বর এই টপিক্সটার উপরে। এখানে নৃগোষ্ঠীর বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর তার সাথে ভারত ভারতীয় উপমহাদেশের যে লোকশিল্প সেগুলো আমাদের আলোচনায় থাকবে। কিন্তু টপিক্সটা অনেক বড়, সঙ্গত কারণেই একটা দুটো ক্লাসে এটা শেষ করা যাবে এরকম ভাববার কোনো কারণ নেই। আমরা প্রথমত নৃগোষ্ঠী নিয়ে আমরা একটু আলোচনা করি। নৃগোষ্ঠী, নৃ তো আসলে নর থেকে নৃ শব্দটা এসেছে, মানে মানুষ বা মানব। এখানে জেন্ডারটা বড় কথা নয়, যে মানব বা মানবী হতে পারবে। সব মানে বলতে যেটা মানুষ বোঝায়, এই গোষ্ঠীর যে শিল্পকলা সেটা নিয়ে আমাদের আলোচনা। কিন্তু মানব গোষ্ঠী নিয়ে তো আমরা প্রথম পর্বে আলোচনা করেছি, মানে প্রথম সেমিস্টারে মানব গোষ্ঠী নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তাদের শিল্পকলা সেখানেই পড়লেই তো হতো, এখানে আবার নৃগোষ্ঠীর শিল্পকলা কেন আসলো? এইটাই আসলে আজকের আলোচনার মূল ফোকাসটা। সেটা হচ্ছে যে পৃথিবীর সব মানুষ কোনো না কোনো নৃগোষ্ঠীর অংশ। তাহলে সব মানুষের সবারই কিছু না কিছু শিল্পকলা আছে। এই শিল্পকলা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। কিন্তু আমাদের এইখানে যে নৃগোষ্ঠী বলতে যে জিনিসটাকে বিশেষ করে মার্ক করবার কথা ভাবা হয়েছে সেটা হচ্ছে যে উম, সেই সব জনগোষ্ঠী যাদের মেইন স্ট্রিমে যারা নেই তাদেরকেও আলোচনার মধ্যে নিয়ে আসা হচ্ছে এখানে মূল উদ্দেশ্য। মেইন স্ট্রিমের যে জনগোষ্ঠী তাদের নিয়ে আলোচনাটা অনেক বেশি হয়, অনেক প্রবল থাকে তাদের আলোচনাটা, এবং সার্বিকভাবে আমরা যখন কোনো বিষয়ের উপরে আলোচনা করি মেইন স্ট্রিম জনগোষ্ঠীর উপরে প্রধানত আলোচনা হয়। কিন্তু সে সময় বলা হয় না যে এই এই জনগোষ্ঠীর প্রধান অংশটা নিয়েই কথা বলছি। যেমন আমাদের দেশের আহ, অনেক
আহ, রাষ্ট্রপ্রধান বলবো, সরকার প্রধান বলবো, অথবা জাতীয় গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিরা তারা যখন আমাদের জাতির উদ্দেশ্যে যখন কথা বলেন, তখন সরাসরি বলেন যে আহ, আমরা তো মুসলমান, সেজন্য আমাদের এই বিষয়গুলোর উপরে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে, এইভাবে কথা বলছেন। এখন আমরা মুসলমান বলতে তো অসুবিধা নেই, কিন্তু অসুবিধা এক জায়গায় আছে, সেটা নিয়ে একটু কথা বলি। অসুবিধাটা হচ্ছে যখন এই আমরা মুসলমান বলছেন, তখন ওনার মাথায় ভাবনা থাকে তো যে উনি আহ, সব জনগোষ্ঠী নিয়েই কথা বলছেন। মানে উনি হয়তো বড় একটা কলেজের কিংবা বিশ্ববিদ্যালয় কিংবা এ, জেলা শহরের একটা বড় ময়দানে তিনি বক্তব্য রাখছেন। তো বড় ময়দানে বক্তব্য রাখবার সময় উনি যখন বলছেন আমরা সব, আমরা মুসলমান, আমাদের এই করণীয় ইত্যাদির মতো কথা বলছেন, তখন কিন্তু উনি যাদের উদ্দেশ্যে বলতে চান সেটা হচ্ছে যে ওখানে সামনে বসে থাকা যে প্রধান জনগোষ্ঠী, তারা যেহেতু বেশিরভাগই মুসলমান সেই বিবেচনায় বলেন। কিংবা ইন্ডিয়ার যে নরেন্দ্র মোদী, ও যখন কথা বলে তখন কিন্তু তার টার্গেট ওই রকমই থাকে। সে কিন্তু হিন্দুদের উদ্দেশ্যেই কথা বলে, কিন্তু ইন্ডিয়াতে কি শুধুমাত্র হিন্দুরা থাকে? আরো অনেক জনগোষ্ঠীর লোকজন আছে। এই যে যে জনগোষ্ঠীর কথা আসলে বলা হয় না, এরাই হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা সংখ্যালঘু বা সংখ্যায় কম, এরকম জনগোষ্ঠী। সংখ্যালঘু শব্দটা আবার একটা ভিন্ন অর্থে ব্যবহার করা হয়। তো আমাদের আসলে বুঝে নিতে হবে, সংখ্যালঘু বলতে আমরা তাদেরকে বুঝি মানে যারা অনেক বেশি তাদের তুলনায় কম, মানে যারা সংখ্যায় অনেক বেশি তাদের তুলনায় কম। একটা পরিবারে সংখ্যালঘু কারা থাকে? একটা পরিবারে সংখ্যালঘু থাকে কিন্তু বৃদ্ধরা। একটা পরিবারে যদি একটু বড় পরিবার হয়, তো 9 জন মেম্বার যদি হয়, তো বৃদ্ধ লোক থাকে একজন, তাহলে সে তো সংখ্যালঘু, তাই না? আবার যদি এইরকম হয় যে পরিবারের সব বাচ্চারা বড় হয়ে গেছে, তাই না, এই সময় বড় মেয়েটার একটা বাচ্চা হয়েছে, তাহলে এই সময় সংখ্যালঘু কে? ওই বাচ্চাটা। কারণ 11 জন পরিবারের মেম্বারদের মধ্যে ওই একাই হচ্ছে শিশু। এই অর্থে মানে সংখ্যার বিচারে যারা বেশি তারা হলো সংখ্যাগুরু, আর যারা সংখ্যায় কম তারা হচ্ছে সংখ্যালঘু। কিন্তু যখন কথা বলা হয় তখন মেইন স্ট্রিমকে নিয়েই কথা বলা হয়। যখন একজন শিক্ষক তার ক্লাসের শিক্ষার্থীদের নিয়ে যখন কথা বলেন, তখন উনি কিন্তু প্রথম আলোচনা যেটা করেন সেটা হচ্ছে যে ইন জেনারেল স্টুডেন্ট, যাদের সবারই বোঝার মানটা মোটা দাগে এক জায়গায় আছে, তিনি প্রথমেই কথা বলবার সময় সেটাই বলেন। তারপর হচ্ছে ওই ক্লাসে যারা স্পেশাল যেসব চাইল্ডগুলো আছে কিংবা বিশেষ একটু পিছিয়ে পড়া যেসব শিক্ষার্থী আছে, তাদের নিয়ে কিন্তু আলাদাভাবে কথা বলেন। সব কথাগুলো মিলায়ে তারপর কথাটা আসে। সেই বিবেচনা করে যখন আমরা আহ, শিল্পকলা নিয়ে যখন আলোচনা করি, তখন প্রধানত কিন্তু মেইন স্ট্রিমের যে জনগণ তাদের শিল্পকলা নিয়েই কথা বলা হচ্ছে। আমরা যখন আহ, মৌর্য শিল্পকলা নিয়ে আমরা যখন কথা বলেছিলাম, তখন কিন্তু ওই সময়ের যে মানুষ সে সময় বসবাস করত, সেই বসবাস করা মানুষের প্রধান যে ধারাটা, সেই ধারার যে শিল্পকলা সেটাই কিন্তু ওখানে আলোচনায় এসেছে এবং আমরা সেই আলোচনাটা শিখেছি। কিন্তু ওই আলোচনার বাইরেও কিন্তু একটা ছোট জনগোষ্ঠী সেখানে ছিল, বা একাধিক জনগোষ্ঠী ছিল, যাদের আলোচনায় কিন্তু আসলে আসেনি। কেন আসেনি? তাদের আলোচনাটা তুলনামূলকভাবে খুবই কম গুরুত্বের, সেজন্য সেটা আলোচনায় আসেনি। আমরা কি এই সিলুম বুঝি? সিলুম, হুক্কা। ও, সবার তো মুখ বন্ধ, একটু কথা বলবার জন্য সবার একটু খুলে দিই। হুম। আমরা কি সিলুম বা হক্কা চিনি নেই? স্যার, আমি হোক্কা চিনি, ছোটবেলায় দেখছি। দেখেছি। হ্যাঁ হ্যাঁ, হক্কা, সিলুম, এগুলো হচ্ছে এক ধরনের ধূমপান করবার যন্ত্র। একটা বড় নল মতো থাকে, সেটা ডিজাইন করা থাকতে পারে, নাও থাকতে পারে। তার উপরে একটা মাটির পাত্র থাকে, সেখানে তামাক বা এই জাতীয় কিছু আগুনের সাথে মিক্সার করা থাকে। আর ওই নলটা নিচে আর একটা পাত্র থাকে, সেটা নারিকেলের পাত্র হতে পারে অথবা অন্য যে কোনো পাত্র হতে পারে। ওই পাত্রটার একটা ছিদ্র দিয়ে ধূমপান করা হয়। ওই উপরের থেকে যে ধোঁয়াটা আসে সেটা একটা পানির মধ্যে দিয়ে মিক্সার হয়ে আসে। এই একটি ধূমপানের কৌশল, যেটা প্রাগৈতিহাসিক ভাবে যদি না হোক, অন্তত হলো প্রাচীন কাল থেকে আমাদের দেশে প্রচলিত ছিল। তো যে সময় থেকে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, গণমাধ্যমে প্রচার ব্যাপকভাবে হচ্ছে, সেই সময় থেকে সবগুলো কমতে কমতে এখন প্রায় দেখাই যায় না। এবং দেখাই যায় না বলে আমি কিন্তু জিজ্ঞেস করলাম কেউ কেউ হুক্কা দেখেছে কিনা। তাই হুক্কা যারা খায়, এখনো পর্যন্ত হুক্কা ব্যবহার হয়। তো এটা তো মেইন স্ট্রিমের না। এখন মেইন স্ট্রিমটা হচ্ছে সিগারেট।
যারা ধূমপান করে তাদের যদি বিবেচনা করি, তাহলে মেইন স্ট্রিম কিন্তু সিগারেট। গাঁজা খাওয়া কিংবা এই হোক্কা খাওয়ার লোকজন সংখ্যাই কম। তাহলে এই বিষয়ে যখন আলোচনা করা হয় যে ধূমপান করা খুব ক্ষতিকর, একটা ধূমপান করলে কি পরিমাণ ক্ষতি হয়, হায় রে, কাউকে তো আমি কম করিনি, তারপরে শব্দ কিভাবে হচ্ছে। আচ্ছা যাক, এখন এই যে নৃগোষ্ঠীর কথা বলছি, এটা হচ্ছে মানব গোষ্ঠী। আমি এখন এই নৃগোষ্ঠীর উপরে আলোচনাটা এগিয়ে নেই, তারপর পরে এই বিষয়ের উপরে আমরা বিস্তারিত কথা বলবার সুযোগ তো নিশ্চয়ই পাবো। কোনটায় যাওয়ার কথা ছিল? এইখানটায়। স্যার মিউট করে নেন। মিউট হয়নি? কেন এরকম হলো কেন? আমার কম্পিউটার কি একটু ধীর গতিতে চলছে? আচ্ছা যাক, এবার আর কথা বলা যাবে না। কেউ যদি মনে মনে গুনগুন করে ওঠে, কথা কেন তুই বলিস না, তবু খাজা হয় না। আমাদের সিলেবাসের প্রথম পাতায় একটু আগাই। এখানে সব মিলে 6টা অধ্যায় আছে, এই 7টা অধ্যায় আছে। প্রথম অধ্যায় নৃগোষ্ঠীর আচার অনুষ্ঠান, এর সাথে আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তারপর হচ্ছে যে শিল্প সৃষ্টির যে একক, মোটিভ কিংবা প্রতীক ইত্যাদি নিয়ে আমাদের আলোচনা থাকবে। এরপরে বেশ কয়েকটা অঞ্চলের নৃগোষ্ঠীর মানুষের যে শিল্পকলা, সেটা নিয়ে আমাদের আলোচনা হবে। আলোচনা হবে। ও আগেরটাই কারা কারা ছিল তা তো বলিনি না। প্রথম হচ্ছে আফ্রিকার বিভিন্ন পিছিয়ে পড়া পশ্চাৎপদ মানুষ আছে, তাদের যা শিল্প চর্চা, সেটা নিয়ে কথা হবে। ওশেনিয়ার, এটা হচ্ছে যে প্রশান্ত মহাসাগরীয় যে অঞ্চলটা, এই অঞ্চলের বেশ কিছু জায়গায় আহ, উম, কিছু আহ, ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। এর সাথে আমেরিকার সঙ্গে সম্পর্কিত কিছু অঞ্চল আছে, সেই অঞ্চলগুলোতেও কিছু জনগোষ্ঠী আছে। অস্ট্রেলিয়ার কাছাকাছি কিছু জনগোষ্ঠী আছে যেগুলো খুবই পশ্চাৎপদ, তাদের নিয়ে কিছু কথা হবে। কথা হবে ভারতের যেসব নৃগোষ্ঠীর লোকজন আছে তাদের শিল্পকলা নিয়ে কথা হবে। আমাদের দেশের নৃগোষ্ঠী যারা আছে তাদের নিয়েও কথা হবে। কথা হবে আমাদের বাংলাদেশের যে লোকশিল্প সেটার উপরে কথা হবে, এবং ভারতবর্ষের যে লোকশিল্প সেটার কথা হবে। ভারতবর্ষের লোকশিল্পের একটা বিস্তৃত একটা ক্ষেত্র আছে, সব নিয়ে কথা হবে না। আমরা অল্প কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো। কলমকারী, রোগন আর্ট, লিপ্পন আর্ট, মধুবনী আর্ট, এর বাইরে আরো কিছু আর্ট আছে যেগুলা নিয়ে আমাদের কথা বলবার সুযোগ আছে, সেটা নিয়ে আমরা আলাপ করব। এখন এই যে এই নিচের লাইনে এই যে কলমকারী, রোগন, লিপন, মধুবনী, এইটা কিন্তু এই সিলেবাসে আমাদের পাসের সাথে চলে গেছে ভুলবশত। এটা আসলে নৃগোষ্ঠীর শিল্পকলা না, এটা হচ্ছে লোকশিল্প। তো আমাদের সিলেবাস বন্টনের সময় একটু ছোট মুশকিল ছিল। এইটা হচ্ছে ভীমবেটকা গুহাতে আমরা বেড়াতে গেছিলাম, আমার স্ত্রীকে দেখা যাচ্ছে। আমরা সিলেবাসের শুরু করব নৃগোষ্ঠী দিয়ে। এর বাইরে যে সব বিষয়গুলো আলোচনা আছে সেখানে এখানে কিন্তু টপিকসগুলোর নাম 1 2 3 করে বলা আছে। এগুলা সব টপিকসের উপরে আলোচনা হবে, কিন্তু আজকের ক্লাসে সব আলোচনা হবে না। আমরা নৃগোষ্ঠীটার উপরে কথা বলতে পারবো, আর গোত্র কিংবা জাতি উপজাতি পর্যন্ত আমরা আলোচনা করতে পারবো। বাকি আলোচনাগুলো আমাদের পরবর্তী ক্লাসে এগুতে হবে আস্তে আস্তে। আমরা আচার অনুষ্ঠান নিয়ে একটু কথা বলি। আচার অনুষ্ঠান বিশেষ করে যেখান থেকে পরিবার গঠিত হয়, পরিবারের একটা সংজ্ঞা আমাদের জানা দরকার। পরিবার কিভাবে গঠিত হয়? যে একটা সংসার গঠিত হয় মূলত দুজন নরনারীর একটি বৈবাহিক সম্পর্কের কারণে, তারা কাছাকাছি থাকে এবং তাদের কারণে সন্তান সন্ততি হয়, এরা মিলে একটা পরিবার হয়। আর এর আগে যে পরিবার থেকে তাদের উদ্ভব ঘটেছে তারাও ওই পরিবারের অংশ হতে পারে, কিংবা ওদের যে বাবা মা, তাদের যে আরো সন্তান সন্ততি আছে, তাদের সবাইকে মিলেও কিন্তু একটা পরিবার গঠিত হবে। এই পরিবার গঠনের সময় প্রধানত বিবেচনা করা হয় যে রক্তের সম্পর্ক কাদের সাথে আছে, তাদেরকে সবাইকে নিয়েই একটা পরিবার গঠিত হওয়ার কথা।
তো এই রক্তের সম্পর্কের আবার একটা ভিন্ন মাত্রা আছে, সেটা হচ্ছে যে একটি পরিবারের যদি আমি এবং আমার স্ত্রী যদি সদস্য হই, তাহলে দুইজনের মধ্যে রক্তের সম্পর্ক নেই, কিন্তু একটা আত্মিক সম্পর্ক আছে, বৈবাহিক সম্পর্ক আছে। এই বৈবাহিক সম্পর্কের কারণে এখানে সন্তান সন্ততি হচ্ছে, তাদের ভেতরে আমাদের দুজনের বা উভয়ের রক্তের একটা সম্পর্ক আছে। কিন্তু উভয়ের পরিবার যদি বলি, মানে তাদের বাবা মাকে নিয়ে যদি কথা বলি, তো সবাইকে নিয়ে যখন পরিবার হতে পারে, তখনকার পরিবারের ধারণা হচ্ছে যে একজন কিংবা দুজন বা এক বা একাধিক মানুষ সেখানে সেতুবন্ধন হিসাবে থাকবে, যাদের সঙ্গে কোনো না কোনো ভাবে এই পরিবারের কোনো না কোনো অংশের সাথে রক্তের সম্পর্ক বিদ্যমান থাকবে। তো যাই হোক, আমরা পরিবারের যে সংজ্ঞা এখানে দেখলাম, সেটা আমাদের এই, সবারই জানা। তবে এখানে যে নৃতাত্ত্বিকরা যেভাবে বর্ণনাটা করেন, সেটা হচ্ছে যে শুধু স্বামী স্ত্রী থাকলেই পরিবার হবে না। পরিবারের ভেতরে তাদের মধ্যে কিন্তু একটি শারীরিক সম্পর্ক বা যৌন সম্পর্কের সঙ্গে সন্তান উৎপাদনের প্রশ্নটা কিন্তু তার সঙ্গে থাকবে। এভাবেই পরিবারটা আহ, এগোতে থাকবে। এইবার আমরা আসি, পরিবারটা আসলে কি কি ধরনের হয়। আমরা দু ধরনের পরিবার সাধারণত বুঝি। আমরা যখন প্রথম বলেছিলাম যে বাবা মা আর সন্তান সন্ততি এদেরকে নিয়ে একটা পরিবার, এই পরিবারের এই পরিবারকে বলা হয় হলো আহ, একক পরিবার বা ছোট পরিবার। এই একক পরিবারে সাধারণত অন্য কোনো আত্মীয়রা এখানে থাকে না। এর পরে যে পরিবারটা আসে সেটা হলো যৌথ পরিবার বা একান্নবর্তী পরিবার। এই পরিবারে আহ, আমি আমার স্ত্রী এবং আমার সন্তান সন্ততির পাশাপাশি আমার ভাই, তাদের সন্তান সন্ততি স্ত্রীরা, কিংবা আহ, উম, যে এই আমার আহ, বোনেরা তাদের সংসার, কিংবা আমার চাচা চাচিরা তাদের, এদের সবাইকে নিয়ে যখন সরকার সংসার গঠিত হয় বা পরিবার গঠিত হয়, তখন সেটাকে যৌথ পরিবার বা একান্নবর্তী পরিবার হয়। এই সময় আর একান্নবর্তী পরিবারের সম্পর্কটা এখন আর সেভাবে টিকে নেই। এটা সর্বশেষ আমরা দেখেছি যে মূলত যখন আহ, সমাজ ব্যবস্থা বিবর্তিত হতে হতে একটা সময়ে যখন এইটা বুর্জোয়া সমাজ ব্যবস্থায় উঠে যাচ্ছে, তার আগের যে সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থায় মূলত আহ, সমাজটা পরিচালনা করছে সমাজপতি হিসাবে রাজা কিংবা বাদশাহ কিংবা জমিদার। আহ, এই যে এই সময় এখান থেকে পরিবর্তিত হয়ে যখন এই কেনাবেচার ভিত্তিতে বা পুঁজির ভিত্তিতে যখন সমাজ বিবর্তিত হতে থাকে বা এগোতে থাকে, সেই সময় এসেই মূলত সমাজের কাঠামোটা আসলে ভেঙে যায়। এই সময় যেহেতু সবার আয় করার প্রশ্ন ওঠে এবং সংসারে কে কতটুকু কন্ট্রিবিউশন করবে, এই বিষয়টা এখানে আসার কারণে এই একান্নবর্তী পরিবারের ভেতরে যে মিলবন্ধনটা সেটা আসলে দুর্বল হতে থাকে। এখানে আমাদের মনে রাখা দরকার যে একান্নবর্তী পরিবারের সব সদস্যরা কিন্তু ঠিকঠাকভাবে একই পরিমাণ আয় রোজগার করতো না। অনেক সদস্য ছিল, তারা পরিবারে তাদের মানে কায়িক শ্রম দেওয়ার জায়গাই ছিল না। তারা মানসিক শ্রম দিত, কিংবা অন্যদের বাচ্চার দেখাশুনো করতো, যে পিসি নানি এরকম নানান রকম আত্মীয়তা কিন্তু সংসারে থাকতো, তারা বাচ্চাদের মানুষ করতো কিংবা তাদের দেখাশুনো করতো। আর স্বামী স্ত্রী যারা তাদের আরো অনেক বেশি কাজের চাপ ছিল, বাচ্চা দেখার তাদের সুযোগটা থাকতো না। এখানে পরিবারের অন্য সদস্যরা থাকলে তারাই বাচ্চাদের মানুষ করে দিত। কিন্তু এখন যখন একক পরিবার এসেছে, তখন কিন্তু এটা এই প্যাটার্নটা চেঞ্জ হয়েছে এবং বাবা মার ঝুঁকিটা বেড়েছে, সন্তান সন্ততিরাও ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে। এই যে সামন্তীয় ব্যবস্থা থেকে যখন বুর্জোয়া ব্যবস্থা এসেছে, তখন এই একান্নবর্তী পরিবারটা আসলে ভেঙে যেতে শুরু করেছে। তারপর যাই হোক, পরিবারটা একান্নবর্তী হোক অথবা একক পরিবার হোক, এই পরিবার আরেকভাবে গঠন করার কৌশল বা শৈলী আছে, যে পরিবারের মাতব্বর কে থাকবে বা কার নেতৃত্বে পরিবারটা চলবে। এই বিবেচনায় পরিবার কিন্তু দু ধরনের, একটা হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার, এখন যে পরিবারটা আমাদের পৃথিবীব্যাপী আছে, এখানে সব পরিবারের কর্তা থাকে বা যিনি কমান্ডিং অফিসার থাকেন, তিনি হচ্ছেন পিতা। আর মাতা তুলনামূলকভাবে একটু আহ, পিছিয়ে থাকা। কিন্তু সমাজের এই কাঠামো কিন্তু চিরদিন ছিল না। এটা একটা সময় ছিল যে যখন এই সামন্তীয় সমাজ ব্যবস্থা আসেনি, যখন সমাজ ব্যবস্থা প্রথমে গড়ে উঠছে,
তখন পর্যন্ত, যখন পর্যন্ত মানুষ যাযাবর জীবনযাপন করছে, শিকার করা আহ, যখন মূল এবং পশুপালন যখন মূল জীবিকা, তখন যে সংসার ছিল সেই সংসারে কিন্তু মেয়েরাই কিন্তু সংসারের প্রধান ছিল, বা তখনকার যে পরিবার ছিল তখন সেই পরিবার ছিল মাতৃতান্ত্রিক। আমরা এখনো পর্যন্ত যেসব টাইডাল বা ট্যারিফ গ্রুপ দেখি, আমরা যাদেরকে নৃগোষ্ঠী বলছি, এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক গোষ্ঠীর কিন্তু সেখানে এখনো পর্যন্ত নারীরাই হচ্ছে সংসারের কর্ত্রী থাকে। আমরা এই স্লাইডে একটা ছবি দেখতে পাচ্ছি। এটা একটা ভাস্কর্য, ভারতে 172 মিটার উঁচু একটা ভাস্কর্য। এটা স্ট্যাচু অফ ইউনিটি। এটা পৃথিবীর সব থেকে উচ্চতম ভাস্কর্য। এরপরে আমরা একক পরিবার, যৌথ পরিবার নিয়ে আমরা কথা বলেছিলাম। একক পরিবারে কিন্তু পিতামাতা থাকে আর অপ্রাপ্তবয়স্ক সন্তানরা থাকে। সন্তানরা প্রাপ্তবয়স্ক হলে আর কিন্তু এইসব পরিবারের আর সদস্য থাকে না, তারা আবার নিজেরাই সংসার গড়ে তোলে। এখানে এই স্লাইডে আমরা যে ছবিটা ব্যবহার করেছি, এখানে যে পৃথিবীর 6টা উচ্চতম স্ট্যাচুটা আমরা এখানে দেখিয়েছি, যেখানে মাঝখানে যে স্ট্যাচুটা আছে, মানে তৃতীয়, ডান দিক থেকে এগিয়ে আসলে তৃতীয়, এই স্ট্যাচুটা আমরা আসলে চিনি, স্ট্যাচু অফ লিবার্টি। এই লিবার্টিটা চিনি এবং এইটা এত বেশি চর্চিত, আমরা মনে করি যে এটাই বোধহয় সবথেকে উঁচু ভাস্কর্য। কিন্তু আসলে এটা চতুর্থতম উচ্চ ভাস্কর্য। সব থেকে উঁচু ভাস্কর্যটা হচ্ছে এই স্ট্যাচু অফ ইউনিটি। আর বাকি যে দুটো ভাস্কর্য মাঝখানে আছে, দুটোই হচ্ছে চীনের ভাস্কর্য। যাই হোক, আর এটা রাশিয়ার। আর আমরা পরের স্লাইডে চলে যাই। এটা হচ্ছে যৌথ বা একান্নবর্তী পরিবার। কতগুলো মেম্বার আছে এখানে, বাপ চাচারা সব এই পরিবারের সদস্য। এই যে খুড়ো খুড়ি জ্যাঠা জেঠি, আহ, মামা পর্যন্ত থাকে, মাতা থাকে। মামারা থাকে একটু বেকার টাইপের, যেসব মামারা যাদের কোনো কাজ নেই, কাজ করবার ক্ষমতাও কম, তারাও এই সব পরিবারের সদস্য হয়ে যায়। পিসি টিসি এরা সবাই মিলে সদস্য হয়। পিতৃতান্ত্রিক পরিবার, মাতৃতান্ত্রিক পরিবার, দুটোই কথা বলে ফেলেছি। এইবার আসি গোষ্ঠী বা সম্প্রদায়। কয়েকটা পরিবার যখন পরস্পরের মধ্যে বৈবাহিক কারণে মানে একটা সম্পর্ক তৈরি করে, বা তাদের মধ্যে একটা আহ, ধর্ম কিংবা আহ, আত্মিক একটা সম্পর্ক থাকে, এরকম কয়েকটা পরিবার যখন একত্রে থাকে, তখন সেই একত্র জনগোষ্ঠীকে সম্পর্ককে মূলত গোষ্ঠী বা সম্প্রদায় বলা হয়ে থাকে। গোষ্ঠী বা সম্প্রদায়, এরা মূলত ধর্মবিশ্বাসকে কেন্দ্র করেই কিন্তু এই সম্প্রদায় গঠিত হয়। মানে একই ধর্মে বিশ্বাস করে, তাদের মধ্যে রক্তের সম্পর্ক থাকবে এরকম না, কিন্তু এই মানুষগুলো পাশাপাশি অবস্থান করে। যে একটা মসজিদকে কেন্দ্র করে কোন একটা এলাকায় একটা মসজিদ আছে, যখন সেই এলাকা নতুন করে গঠিত হওয়ার প্রশ্ন ওঠে, তখন কিন্তু দূরের থেকে যারা এখানে আসতে চায়, তখন যারা মসজিদকে কেন্দ্র করে যাদের জীবন নির্বাহী মানে জীবনটাকে আবর্তিত হয়, তারা কিন্তু ওই এলাকায় আসতে চায়, যে শুক্রবার সকালের জন্য একটা জুমার নামাজ পড়তে যেতে পারি, অথবা অন্যদিন একবার না একবার যদি এই মানে একসাথে নামাজ পড়বার যে কথাটা বলে, মনে করতে পারছি না, কাতারে নামাজ পড়ানোর জন্য এরকম কি এটা যেন বলা হয়, সরি আমি ভুল শব্দ হয়তো ব্যবহার করে ফেললাম। মানে একসাথে লাইনে দাঁড়িয়ে নামাজ পড়বার সুযোগটা পাবে এর বিবেচনা থেকে ওই মসজিদকে কেন্দ্র করেই তাদের বসবাসের ক্ষেত্রগুলো তৈরি হতে থাকে। ঠিক অন্য সম্প্রদায়ের ক্ষেত্রেও কিন্তু এরকম, যে একটা খ্রিস্টান চার্চ আছে, তাহলে অন্য এলাকা থেকে যেন খ্রিস্টান যখন এই অঞ্চলে চলে আসতে চায়, তখন ওই চার্চকে কেন্দ্র করে তার আশপাশে বাড়ি করবার চেষ্টা করে, বা সেখানে আবাসিক অবস্থান নিতে চেষ্টা করে, কারণ তাকে মানে কম সময়ের জন্য যেন সে সার্চটা ব্যবহার করতে পারে। এরপরে আসে গোত্র। গোত্র হচ্ছে যে একই বংশের মানুষ অনেক বিভাজিত হতে 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 একটা জায়গায় এসেছে। এই জায়গায় মানে তখন বংশটা অনেক বড় হয়েছে, কিন্তু তারা এক জায়গায় বসবাস করে না, ভিন্ন ভিন্ন জায়গায় বসবাস করে। তা ভিন্ন ভিন্ন জায়গা যখন বসবাস করে, তারা কিন্তু ভিন্ন ভিন্ন অঞ্চলে অন্যদের সঙ্গে সে একটা সম্প্রদায় বা গোষ্ঠী তৈরি করেছে। কিন্তু ওই পরিবার আর আমার পরিবার যেহেতু আমরা একই রক্তের সম্পর্কে সম্পর্কিত মানুষ, ফলে ওই পরিবারটা আর আমার পরিবারটা দুটো মিলে কিন্তু একটা গোত্র গঠিত হচ্ছে। দুটো নয়, এরকম অনেকগুলা পরিবার মিলে একটা আহ, গোত্র তৈরি হতে পারে। আবার এই গোত্রগুলো যখন টাইডাল অঞ্চলে থাকে, বা নৃগোষ্ঠীর যে মানবের মধ্যে থাকে, তখন ওই ওই যে গোষ্ঠীটা হয়, তখন ওদের ওদের মধ্যে কিন্তু অন্যরা আর আসতে পারে না। আমি যে প্রথম উদাহরণটা বললাম যে আমার আমার পরিবারটা এখানে আছে, আমার পরিবারে আমার ভাই সহ অন্য তার যে সন্তান সন্ততি, তারা হয়তো অন্য গ্রামে থাকে,
কিন্তু এই যে অন্য গ্রামে থাকে মানে সেখানে অনেক লোক আছে, তার মধ্যে সে থাকে। আমি এখানে অনেক লোক আছে, সেখানে আমার পরিবারটা নিয়ে থাকি। কিন্তু যখন এই আহ, এই- মানে এই টাইডাল পরিবার হয়, যখন ক্ষুদ্র নৃগোষ্ঠীর যখন হয়, তখন এরা যে গোত্র গঠন করে, এই গোত্রের মধ্যে কিন্তু অন্য আরেকটা গোত্রের মানুষ কিন্তু ওর মধ্যে ঢুকতে পারে না। তারা এইখানে কিন্তু রিজার্ভ করে, এই মানে এখানে একটা রেস্ট্রিকশন করে দেয়। রেস্ট্রিকশন করে দেওয়ার কারণে এদের মধ্যে যে আন্তঃসম্পর্কের কারণে সন্তান সন্ততি জন্ম হয়, সেটার কিন্তু রক্তের স্রোত বা ধারা কিন্তু একই রকম থাকে। আর যখন ভিন্ন গোত্রের সঙ্গে বিবাহ হয়, তখন কিন্তু এটার পরিবর্তন হওয়ার একটা সুযোগটা থাকে, মানে জেনেটিক যে বিষয়টা আছে সেটার কারণে পরিবর্তিত হতে থাকে। তো যখন একই রক্তের প্রবাহের মধ্যে থাকে, তখন সেটার মধ্যে কোনো পরিবর্তন কিন্তু হয় না, একই জিনিস পরস্পরের মধ্যে যেতে থাকে। এই যে পরস্পরের মধ্যে যেতে থাকা এবং এটাকে আটকে দেওয়ার যে ব্যবস্থা, এটাই কিন্তু মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের, ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসাবে তাদের উপস্থিতি বা তাদের টিকে থাকার মূল হাতিয়ার। আমরা সে জায়গায় যাব একটু পরে। নৃগোষ্ঠী, যখন কোনো একটা এলাকার মানুষ, তারা তাদের উৎস থেকে আসা যেসব বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোকে বিশুদ্ধভাবে সংরক্ষণ করে নিজেদের মধ্যে অবস্থান করে, তখন সেখানে যে একটা জনগোষ্ঠী বা মানব গোষ্ঠী গড়ে ওঠে, সেটার নাম হচ্ছে আসলে এই নৃগোষ্ঠী। এখানে আমি আগেই বলেছি যে বিশুদ্ধতার প্রশ্ন কিন্তু আছে। কেন আমি অন্য সম্প্রদায় বা অন্য গোষ্ঠীর সঙ্গে আমার গোষ্ঠীর কোনো নারী পুরুষের বিবাহ হবে না। যদি না হয় তাহলে অন্য দিক থেকে যে রক্তের প্রবাহ বা জেনেটিক যে স্রোত, সেটা কিন্তু আমার এখানে মিশবার কোনো সুযোগ থাকবে না। ফলে এখানে একটা মৌলিকতা থাকবে। এই মৌলিকতা যদি টিকিয়ে রাখা হয়, তখন মানুষ এক একজনের থেকে আরেকজন যখন নতুন নতুন মানুষ হয়, তখন সব মানুষের মধ্যে কিছু চারিত্রিক বৈশিষ্ট্য থাকে, কিছু শরীরের কাঠামোগত কিছু বৈশিষ্ট্য থাকে। তার মাথার চুল, চোখের মণি, তারপর নাকের গঠন, মুখের শেপ, শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের গঠন, চামড়ার রং, কথা বলবার ভঙ্গি, ভাষা, এরকম অনেক কিছু আছে, সেখানে একটা মৌলিকতা থাকে। আর যখন এটার মধ্যে অ্যামালগাম যখন হয়, তখন এটা কিন্তু একটা মিশ্র হয়ে যায় বা সংকর হয়ে যায়। তো যাই হোক, এইভাবে যখন এ, একটা নরগোষ্ঠী তাদের এই উম, শারীরিক যে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য নিয়ে পরস্পরের মধ্যে মানে গড়ে উঠতে থাকে, তখন সেটাকে আমরা নৃগোষ্ঠী বলবো। সেই বিবেচনায় সারা পৃথিবীর মানুষ কিন্তু চারটা নৃগোষ্ঠীর অংশ। চার ধরনের মানুষ সারা পৃথিবীতে আছে। কিন্তু এই চার ধরনের মানুষের মধ্যে কিন্তু অনেক মিশ্রণ ঘটে গেছে। যেমন আমরা বাঙালিরা কিন্তু মৌলিক কোনো নৃগোষ্ঠীর মানুষ না। কিন্তু আমাদের আদি পুরুষ হিসাবে কিন্তু একটা নৃগোষ্ঠীর অংশ হিসাবে আমরা একটা অস্ট্রেলীয়র যে একটা নৃগোষ্ঠী, সেই গোষ্ঠীর অংশ হিসাবে আমরা নিজেদেরকে বিবেচনা করি। তো এই বিবেচনায় নৃগোষ্ঠীকে যে চারটা ভাগে ভাগ করা হয়, সেই ভাগগুলো আমরা আসলে দেখব। এবার আমরা কিছু আহ, বৈজ্ঞানিক ব্যাখ্যা বা যে আহ, সংজ্ঞায়ন, সেটা একটু দেখতে পারি। একেবারে একাডেমিক সংজ্ঞায়ন, এগুলা আমাদের পরীক্ষার জন্য প্রস্তুতির প্রশ্ন। এখানে সমাজবিজ্ঞানী, নৃতাত্ত্বিক আর প্রত্নতাত্ত্বিক বিজ্ঞানী, এদের সমাজ যারা বিশ্লেষক, তাদের দেয়া বা এই চিন্তাশীল মানুষদের এই নৃগোষ্ঠী সম্পর্কে তাদের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা এখানে এক এক করে আমরা তুলে ধরেছি। আমরা বোধহয় পাঁচটা এই সংজ্ঞা এখানে নেওয়ার চেষ্টা করেছি, পাঁচটা, চারটে আমরা বোধহয় এখানে আহ, সন্নিবেশ ঘটিয়েছি। একটা হচ্ছে যে সমাজবিজ্ঞানী ছিলেন জন এম শেপার্ড। ইনি একজন সোসিওলজিস্ট। সোসিওলজি, সমাজ বিজ্ঞানী, সমাজবিজ্ঞানী। তার একটা গ্রন্থ ছিল, সেই গ্রন্থটার নাম ছিল রেস, মানব সম্প্রদায়। তিনি এই সম্পর্কে বলেছেন, সেটা হলো কি, নৃগোষ্ঠী হচ্ছে জনসংখ্যার সেই অংশ বা সেই বিশেষ একটা অংশ, যারা জৈবিক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কতকগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে। আমরা এটাকে যদি একটা বৈশিষ্ট্য যদি আমি বলি যে চামড়ার রং বা ত্বকের রং, ত্বকের রং, আমার ত্বকের রং আমার ছেলের ত্বকের রং কাছাকাছি হবে, তার মানে শ্যামলা ধরনের হবে।
এইটা যদি আমরা সরাসরি অস্ট্রেলিয়াতে যাই, তাহলে অস্ট্রেলিয়ার যে লোকটা পাওয়া যাবে তার চামড়া রং আর আমার চামড়া রঙের সঙ্গে মিলবে না। কিংবা আমি যদি এখন আমেরিকায় যাই, মিলবে না। আমেরিকার অনেক মিশ্রণ আছে, অনেক, আমেরিকাও অনেকটা মিশ্র জাতি। তো যাই হোক, এরকম মৌলিক, কিংবা আমি যদি আফ্রিকায় যাই, তা আফ্রিকার মানুষের চামড়া রঙের সঙ্গে আমার চামড়া রং কিন্তু মিলবে না। কারণ হচ্ছে মৌলিকভাবে এরা ভিন্ন নরগোষ্ঠীর মানুষ। এটা ওনারা এই এই কথাটা বলতে চাইলেন, যে শেপার্ড। আমরা পরে আরেকজন সমাজবিজ্ঞানী, তার যে ব্যাখ্যা সেটা উনি যেভাবে দিয়েছেন, আমরা সেটাকে যদি বলি, সেটা হচ্ছে যে নরগোষ্ঠী বলতে এমন একটি গোষ্ঠীকে বোঝায় যারা সুস্পষ্ট দৈহিক পার্থক্যের কারণে অন্যদের থেকে আলাদা। উনি যে কথাটা বললেন এটা ঠিক একটু উল্টায় দিলেন, যে উনি বললেন যে দৈহিক আলাদা পার্থক্য থাকতে হবে, আর ইনি বলছেন যে পার্থক্য থাকলে তার কিছু না কিছু চারিত্রিক একটা উল্টো স্রোত আছে, মানে উল্টো একটা কাঠামো আছে, এটা বলতে চাইলেন। এটা হলো আমরা আরেকজন সমাজবিজ্ঞানীর কথা বলি, তিনি হচ্ছে টয়লার। তিনি বললেন যে নৃগোষ্ঠী হচ্ছে মানব জাতির একটি প্রধান বিভাগ। আমরা প্রধান চারটি ভাগের কথা বলেছেন, সেই সেই বিবেচনায় বলছেন যে এই প্রায় 400 কোটি লোক ধরে নেওয়া যায়, যদি সেই 400 কোটি লোকটা 4 ভাগে করলে তো 1 কোটি করে এক এক ভাগে পড়বে না, নাকি 100 কোটি করে পড়বে? তো এটা যাই হোক, এই প্রধান ভাগ বলছেন যাদের উত্তরাধিকার সূত্রে একটা আলাদা বৈশিষ্ট্য তারা বহন করবে। প্রায় কাছাকাছি, তাই না? কি ঘটলো? স্যালাইড একটা বাদ গেছে, ঘর একটা ছিল। তা যাই হোক, আমরা এরপরে এই যে শ্রেণী বিভাগ, যেটা একটু আগে আমি কথা বলছিলাম, সেই শ্রেণী বিভাগগুলা কি কি হয় এবং কি কি কারণে এই শ্রেণী বিভাগগুলো হয়, বা কোন কোন বৈশিষ্ট্য এখানে বিবেচনায় রাখা হয়, সেই বৈশিষ্ট্যগুলো এখানে আমরা এক এক করে এখানে আলোচনা করেছি, বা এক এক করে এখানে প্রথমত নাম দিয়েছি, আর যে চারটে ভাগ করেছি সেই ভাগগুলো এখানে নাম বলেছি, এবং পরে এই বৈশিষ্ট্যগুলোর উপরে তাদের আহ, প্রধান প্রধান যে কাঠামো, সেই কাঠামোগুলো আমরা আলোচনা করেছি। আমরা পরে সেগুলো পাবো। আমরা এখানে মূলত যেসব আহ, জায়গায় একজন থেকে আরেকজন আলাদা থাকে, বা এক গোষ্ঠী থেকে আরেক গোষ্ঠীতে আলাদা থাকবে, আমার নৃগোষ্ঠীর কথা বলছি কিন্তু, সেটা হচ্ছে মুখের গড়ন। আমাদের মুখের গড়ন আর জাপানিদের মুখের গড়ন একরকম না, আলাদা। তো যদি আলাদা হয় তাহলে এটাও একটা মাথার শেপ, মাথার শেপ কোনোটা লম্বাটে, কোনোটা বেটে, কোনোটা গোল, এরকম কিন্তু হয়। মুখের আকৃতি তো বলেছি। গায়ের লোম, কোন অঞ্চলের মানুষের গায়ের লোম অনেক বেশি, কোন অঞ্চলের মানুষের গায়ের লোম কম। কোন অংশের মানুষের গায়ের লোম সাদা, কোন অংশের মানুষের গায়ের লোম কালো কিংবা সোনালী। চুলও কালো চুল আছে, সোনালী চুল আছে, সাদা চুল আছে, তাই না? ঠোঁটের চেহারা, ঠোঁটের চেহারা বাঙালিদের ঠোঁটের চেহারা যেরকম, আমরা নিশ্চয়ই নিগ্রোদের ঠোঁটের চেহারা একরকম মনে করবো না। এরকম নাকের অবস্থান, আহ, ইংরেজদের নাক তো অনেকটা লম্বা, তাই না? আমরা যদি এই, ইরানে যদি যাই, তো ইরানের উম, মানুষের নাকের চেহারা কিরকম, বাঙালিদের থেকে কিন্তু অনেক বেশি লম্বা। কিন্তু আমরা যদি পাশাপাশি জাপানি যাই, কিংবা এই এই অঞ্চলের যে জনগোষ্ঠী আছে তাদের দিকে তাকাই, তখন দেখা যাবে নাক কিন্তু থ্যাবড়া টাইপের, চাপা। তারপর দৈহিক গঠন, বাঙালিরা উচ্চতায় কম, আমাদের থেকে উচ্চতায় কম মানুষও আছে, কিন্তু অনেক অঞ্চলের মানুষ কিন্তু উচ্চতা অনেক বেশি, 7 ফুট বলে না, সে 7 ফুটের মতো লম্বা কিন্তু আছে মানুষ। চুলের রং, দাড়ি টাড়ি এসবের কথা বলেছি। চোখের রং, চোখের রং আমাদের আমরা যে অঞ্চলের বা আমরা যে জনগোষ্ঠীর মানুষ, আমরা চোখের মানে মানে কালো হওয়ার কথা ছিল, কিন্তু কঠা টাইপের, মানে একটু হালকা খয়েরি ধরনের হয়। আর ওর মধ্যে যে আইরিস বলে, সেটার শেপটা কিন্তু ভিন্ন, মানে ভিন্ন জাতিগোষ্ঠীর ভিন্ন থাকে। সে কারণে এখন যে ন্যাশনাল আইডি কার্ড করছে না, কিংবা প্রবেশ পাসপোর্ট হচ্ছে, এখানে কিন্তু চোখের মাপটাও নেয়। কারণ কোনো পৃথিবীর অন্য কোনো দেশে যাইতে চাইলে আইডেন্টিফাই করবো যে এটা কিন্তু বড় একটা নমুনা, যে তার চোখটা কিরকম ছিল। চামড়ার রং, চোখের মণি বলেছি। তারপর চোখের মণির আকৃতি, কান, এসবগুলো সব আলাদা বৈশিষ্ট্যের জন্যই বিবেচনা করা হয়। এই বৈশিষ্ট্য দেখেই একজন সমাজবিজ্ঞানী কিংবা নৃতাত্ত্বিক বলে দিতে পারেন যে সে কোন নরগোষ্ঠীর অংশ, অথবা কোন নরগোষ্ঠীর অংশ, এই কথা যদি সে আগেই বলে, তাহলে তাকে না দেখেই বলে দেওয়া যেতে পারে যে তোমার চেহারাটা কিরকম। এই যে নরগোষ্ঠী, সেখানে ককেশিয়ড বলে একটা আহ, নরগোষ্ঠী বলছে, যারা শ্বেতাঙ্গ, মানে শ্বেতকায়, যাদের শরীর মূলত সাদা, চুল চামড়া সবই সাদা রঙের। তারপর নিগ্রয়েড, কৃষ্ণকায় বা কৃষ্ণাঙ্গ,
যারা আমরা আফ্রিকার যে জনগোষ্ঠী যদি বলছি, আর মঙ্গোলয়েড যারা বাদামি চামড়া, আমরা বাদামি চামড়া, তারপর এই নিগ্রোদের চামড়া এবং ককেশিয়ান, এই সবগুলো একসাথে মিশে একটা সংকর জাতি হচ্ছে আমরা। তো যাই হোক, আমরা বলতে আমি বাঙালি জাতিকে বোঝাতে চাইছি। আর একটা হচ্ছে অস্ট্রলয়েড, এটা অস্ট্রেলিয়া এবং তার সংলগ্ন যেসব অঞ্চল, তাদের যে মানুষের যে শেপ, সাইজ, অন্যান্য যে গড়ন, সেগুলা একটু ভিন্ন ধরনের, সবুজ হয়ে যায় চোখের মনি। তো যাই হোক, এই চারটা নরগোষ্ঠীতে মূলত সারা পৃথিবীর মানুষটাকে আলাদা আলাদা করে দলবদ্ধ বা শ্রেণীগোষ্ঠী বা নরগোষ্ঠীর হিসাবে বা নৃগোষ্ঠী হিসাবে ভাগ করে নিয়ে যাওয়া হয়। এরপরে একটা বিষয় কিন্তু আসে, সেটা হলো যে আমরা, আমি যদি বাংলাদেশের নিরিখে কথা বলি, তাহলে বাংলাদেশের মানুষ প্রধানত, আমি একদম শুরু করেছিলাম যে কথাটা দিয়ে, সেটা হচ্ছে যে আমরা বাঙালি নৃগোষ্ঠী, আমাদের যে আহ, শরীরের যে গঠন, সেটা ওই প্রথম যে ভাগটা আমরা বললাম, ওই প্রথম ভাগের মধ্যে আমাদেরকে আসলে ফেলা হয়। এখন আমাদের এই ভূখণ্ডে আরো কিছু মানুষ আছে যারা আমাদের মতো না, তারা একটু ভিন্ন প্রজাতির। এখানে বিষয় কোডটা ভুল লেখা আছে, একটু খেয়াল করতে হবে। এটা হলো 12 21 21। তারা একটি ভিন্ন নৃগোষ্ঠীর মানুষ। তারা নিজেদেরকে অন্যদের থেকে আলাদা করে রেখেছে, এবং এই আলাদা করে রাখার জন্য আমাদের এই যে ভূখণ্ডের কথা যদি বাংলাদেশের কথা বলি, সেই সব অঞ্চলের মানুষ যারা অন্যদের সাথে মেলামেশা কম করেছেন, কিংবা অন্যরা তাদের কাছে পৌঁছাইছে খুব কম, এরা প্রধানত পাহাড় এবং জঙ্গলে থাকা মানুষ। এই মানুষদেরকে আহ, আমাদের সমাজবিজ্ঞানের ভাষায় আদিবাসী বলা হয়ে থাকে। আদিবাসী কাউকে বললে কিন্তু মন খারাপ হয়ে যায় যে আমাকে আদিবাসী বললো। কিন্তু আদিবাসী বলতে আমরা এখানে সমাজবিজ্ঞান যে কথাটা বলছে, যারা এই অঞ্চলে প্রথম থেকেই আসেন, প্রথম থেকেই আসেন, এবং তাদের মধ্যে সংকর যে চেষ্টাটা, সেটা না হওয়ার কারণে তাদের মৌলিকতা আছে। এরা যেহেতু অন্যদের সঙ্গে মেশেনি, সারা পৃথিবী এগিয়ে গেছে কিন্তু তারা এগোতে পারেনি। ফলে আহ, অর্থনৈতিকভাবে, সমাজের অন্যান্য সুযোগ সুবিধা সব দিক দিয়ে তারা পিছিয়ে থাকা বলে তারা পশ্চাৎপদ একটা জনগোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়। আর মূল জনগোষ্ঠীটা যেহেতু সংখ্যায় অনেক বেশি, সেই বিবেচনায় এরা সংখ্যায় কম হওয়ার কারণে এদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথাও কিন্তু এদের নামে সঙ্গে বলা হয়। এটা যদি আমাদের দেশের বিবেচনা করা হয়, তাহলে আমাদের দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 1.1 ভাগের সমান। 1.01 ভাগের সমান, তার মানে একেবারে 1 ভাগের সমান। তো 1 ভাগের সমান মানে কি, 99 ভাগ হচ্ছে বাঙালি, আর ওরা হচ্ছে এত এত কম। এই এত কম, সেই বিবেচনায় এদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হচ্ছে। এর মধ্যেও কিন্তু এই ক্ষুদ্র নৃগোষ্ঠী কিন্তু অনেকগুলা গোষ্ঠী আছে। আমরা সেটা ওদের নিয়ে যখন আমরা ডিটেলস আলোচনায় আসবো তখন আসবে। এদের মধ্যে চাকমা আছে, মারমা আছে, মোরং আছে, তারপর মণিপুরি আছে, এরকম বেশ কিছু আহ, ছোট ছোট নৃগোষ্ঠী আছে। তাদের চারিত্রিক, সামাজিক নানান রকম বৈশিষ্ট্যের কারণে তারা আলাদা, এবং তাদের ভাষা আলাদা, তাদের অন্যান্য জীবনশৈলী আলাদা, তাদের ধর্মাচরণ আলাদা, অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব নিশ্চয়ই। তো এই ক্ষুদ্র নৃগোষ্ঠীটা আমরা নিশ্চয়ই বুঝাতে পারলাম। আর উপজাতি জাতি, আমরা বাঙালি একটা জাতি, তাহলে বাঙালি জাতি বড় একটা অংশ, আর এর থেকে ছোট যেসব ছোট ছোট জাতি, সেগুলোকে উপজাতি বা ক্ষুদ্র জাতি সত্তা হিসেবে বলা হয়। তাহলে আমরা এই, নিঃসন্দেহে চাকমাকে অবশ্যই উপজাতি আমরা সেই বিবেচনায় বলবো। যখন পুরো মানুষের ইউনিটটাকে যদি জাতি বলি, তাহলে এরা ছোট একটা ক্ষুদ্র অংশ, তাই এখানে উপজাতি বলা হচ্ছে। এটা কিন্তু আমাদের একটা গালি হিসাবে বিবেচনা করা হয়। কাউকে উপজাতি বললে তার কিন্তু মন খারাপ হয়, কারণ যখন রাগ হয় তখন ওই কথাটাই বলে তথাকথিত যারা সামন্তীয় ধ্যান ধারণা দ্বারা তাড়িত যেসব মানুষ আছে, যারা নিজেদেরকে জমিদার মনে করে, তারা সুযোগ পাইলে এদেরকে এরকম একটা গালির মতো একটা শব্দ ব্যবহার করে। এবং এটা শুনতে শুনতে এখন আহ, এই অঞ্চলের মানুষেরই যাদের উপজাতি কিংবা আদিবাসী বললে তাদের নিজেদেরই মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, এটা কিন্তু কোনো ক্রমেই আহ, একটা গালি শব্দ নয়। তারপরে অপ্রচলিত শব্দ হিসাবে এটা ব্যবহারটা না হওয়ার কারণে এটা এরকম একটি জায়গায় কিন্তু গিয়ে পৌঁছাইছে। তা এরপরে আমরা আসবো সমাজ। সমাজ কিভাবে হয়? অনেকগুলো মানুষ যখন তাদের পেশার কারণে, ধর্মবিশ্বাস, আচার আচরণ, নৈতিকতা, ঐক্যতা, এই এই সবের কারণে
এক জায়গায় থাকে এবং একই সাথে তারা জীবন নির্বাহ করে এবং পরস্পরের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করে, তখন সেটা একটা সমাজ গঠিত হয়। এরকম সমাজ গঠনের কিছু শর্ত আছে। সেই শর্তগুলা আমরা যদি দেখি, তাহলে সেই শর্তগুলোর মধ্যে হচ্ছে জনসমষ্টি, তার মানে বেশ কিছু মানুষ থাকবে, সংস্কৃতি থাকবে, মানে তাদের একটা নিজস্ব আহ, ইতিহাস ঐতিহ্য থাকবে, এবং সমাজ পরিচালনা বা জীবন নির্বাহ করার একটা বিশেষ কাঠামোর মধ্যে বা ধ্যান ধারণার মধ্যে বা মূল্যবোধের মধ্যে দ্বারা তারা তাড়িত হবে। আরেক হচ্ছে যে তাদের পরস্পরের মধ্যে পণ্য বিনিময় বা জিনিসপত্র লেনদেনের সম্পর্কটা থাকে। মাঝখানে মিডিয়া হিসেবে টাকা আসতে পারে, কিন্তু একজনের জিনিসপত্র আরেকজন ব্যবহার করে। আর হচ্ছে কিছু সামাজিক প্রতিষ্ঠান থাকবে যেখানে এই সব মানুষগুলা সেই সামাজিক প্রতিষ্ঠানগুলো ব্যবহার করবে। এইভাবে একটা সমাজ আসলে গড়ে ওঠে। জাতি উপজাতি সেটা আমরা এর আগেই বলেছি। এরপর আছে এথনিক গ্রুপ, যেটা নিয়ে আমরা সব থেকে বেশি কথা এর আগেই বলে ফেলেছি, যে এই মানুষগুলা যারা আহ, কোনো একটা বিশেষ নরগোষ্ঠীর মানুষ, কিন্তু তাদের মধ্যে ভাষা, অর্থনীতি, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস, ধর্মীয় বিশ্বাস, মন বা মানসিকতা, এই সবগুলো আলাদা বা এর কোনো কোনো অংশ আলাদা। এই কোনো কোনো অংশ যদি আলাদা হয়, তাহলে সেইগুলারে আমরা এথনিক গ্রুপ বা ক্ষুদ্র নরগোষ্ঠী হিসাবে কিন্তু আমরা বিবেচনা করি, বা ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসাবে বিবেচনা করি। যেখানে আমরা মারমাদের বলছি, চাকমাদের বলছি, এরাও কিন্তু প্রায় একই রকম চেহারা হতে পারবে, কিন্তু এরা কিন্তু এক না। রোহিঙ্গারা, তারপর আহ, মণিপুরীরা, কিন্তু কাছাকাছি। কিন্তু মণিপুরীর আবার দুটো অংশ আছে, মৈথিলি আছে, আর হচ্ছে আহ, মনে করতে পারলাম না, পরে দেখে বলে দেবো। যাই হোক, প্রায় কাছাকাছি চেহারা, কিন্তু তারপরেও তাদের কোনো না কোনো বিশ্বাসটা আলাদা আছে, যেমন ধর্মীয় বিশ্বাসটা আলাদা, ভাষাটা আলাদা। তখন এরা কিন্তু আলাদা একটা এথনিক গ্রুপ হিসাবে তারা আলাদা থাকতে চায় বা অন্যদের সঙ্গে মিশতে চায় না। কিন্তু এরা অন্যদের সঙ্গে মিশতে চায় না, সেটা যেমন ঠিক, আবার যেহেতু তারা এই সময় রাষ্ট্র কাঠামোর মধ্যে থাকে, সেখানে রাষ্ট্রের একটা নিজস্ব নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো তারা মান্যতা দেওয়ার চেষ্টা করে বা দেয়া তাদের উচিত। এবং সে কারণে তারা ভাষা ভিন্ন হওয়ার পরেও তারা মূল স্রোতের সঙ্গে মিশবার জন্য বিকল্প ব্যবস্থা করে। এটা ভালোভাবে না হলে তখন তারা পশ্চাৎপদ জনগোষ্ঠী হিসাবে বিবেচিত হয়, এবং তাদেরকে উঠিয়ে নিয়ে আসার জন্য একটা আহ, কৌশল বা ধারণা বা একটি প্রচেষ্টা কিন্তু থাকে। আর এই যে এথনিক যে গ্রুপটা, সেই গ্রুপটার আমি আগেই বলেছি যে এদের জন্মসূত্রে এরা কিন্তু কাছাকাছি থাকে, সে কারণে তাদের যে বংশ পরম্পরা, সেটা কিন্তু মোটা দাগে একটা প্যারালাল অবস্থায় কিন্তু থাকে। এথনিক গ্রুপ নিয়ে সব কথাবার্তা আমরা এর আগে আলোচনা করে ফেলেছি। এবং এইখানে এই যে রক্তের সম্পর্ক, বিবাহ সম্পর্ক, এসবগুলো খুব মূল একটা বিষয়। আর এদেরকে কিছু সামাজিক বিষয়গুলোর কারণে আহ, মূল যে জনগোষ্ঠীটা, সেই মূল জনগোষ্ঠী তাদেরকে কিছু খারাপ শব্দ দিয়ে অভিহিত করে, যেটা আমি এর আগে বলবার চেষ্টা করেছি। এর মধ্যে আরো কিছু শব্দ এখানে আমরা ব্যবহার করেছি, যেরকম আদিম, প্রাচীন, অসভ্য, বর্বর, এরকম বেশ কিছু শব্দ ব্যবহার হয়, যেটা আসলে অনৈতিক। তারপরেও আহ, এটা কিন্তু হর হামেশায় ব্যবহার করে। আমরা যারা আহ, চারুকলার শিক্ষার্থী, আমরা কোনো ক্রমেই এই শব্দগুলো ব্যবহার করব না। কেউ যদি এই শব্দ শব্দ ব্যবহার করে, তাহলে আমরা তাদেরকে আসলে প্রতিরোধ করবার চেষ্টা করবো অথবা আটকে দেওয়ার চেষ্টা করবো, আমরা তো লড়তে যাব না। তো যাই হোক, আমরা এই স্লাইডে একটা ছবি ব্যবহার করেছি। এই ছবিটার নাম হচ্ছে কলমকারী আর্ট। এই কলমকারী আর্টটা মূলত ভারতের বিহারের মেয়েরা এই ছবিটা আঁকে। আমরা এ নিয়ে যখন পড়ালেখা করব তখন নিশ্চয়ই বলবো। আমাদের বইটা তৈরি হচ্ছে এই নৃগোষ্ঠীর শিল্পকলা ও ভারতীয় উপমহাদেশের লোকশিল্প। টাকা পয়সা জোগাড় করতে হবে, দ্রুত আমরা বইটা সরবরাহ করতে পারবো। আর সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকছে, সেটা হচ্ছে যে আমাদের 25 সালের ভর্তি প্রক্রিয়াটা আমরা আসলে শুরু করেছি। যদি কোনো পরিচিত লোকজন, আত্মীয় বন্ধু বান্ধব থাকে, তাহলে তাদেরকে আমাদের সাথে একটু যুক্ত করে দিতে হবে। আমি কিছুক্ষণ সময়ের জন্য একটু ছোট্ট ব্রেক করব সবার কথা বলবার জন্য, তারপর আমরা পরের ক্লাসটা শুরু করব। আমি 2-3 দিনের জন্য আবার থাকবো না, সেজন্য আজকে একটু সময় বেশি নিয়ে ফেলবো। আমরা 1 ঘন্টা ইতিমধ্যে পার করে ফেলেছি। তো আহ, এই প্রথম পর্বটা আপাতত আমরা আসলে শেষ করছি আনুষ্ঠানিকভাবে। সবাইকে ধন্যবাদ দিয়ে এই আহ, চারুকলার
দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আহ, নৃগোষ্ঠী শিল্পকলার প্রথম ক্লাসটা আমরা এখন আনুষ্ঠানিকভাবে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।